হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ভয়েস প্রাইম। আমি প্রবেশ আর আপনারা দেখছেন ওয়ান্ডারলুস্টে। আজকে আমরা চলে গেছিলাম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, যেটা চলছিল বুক ফেয়ার 47তম আন্তর্জাতিক কলিকাতা পুস্তক মেলাতে চলেছিল এই লিটারেচার ফেস্টিভ্যাল। আর সেই লিটারেচার ফেস্টিভ্যালে যে অনুষ্ঠানটা ওয়ান্ডারলুস্টে আজকে আপনারা দেখতে চলেছেন, সেটি ছিল সাহিত্যে সিনেমায় সাহিত্যে। অংশগ্রহণ করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ফিল্ম মেকার অনিরুদ্ধ রায়চৌধুরী আর স্বনামধন্য পরিচালক, আমি রাদার বলবো ফিল্ম মেকার গৌতম ঘোষ। আর এই পুরো জিনিসগুলোকে যিনি পরিচালনা করেন বা কোঅর্ডিনেট করেছিল, উনি হচ্ছে শর্মিলা মাইতি। চলুন দেখে নিন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং ভয়েস প্রাইম। বন্ধুরা, মঞ্চে উপস্থিত রয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি বুনোহাস এবং অপরাজিতা তুমি মতন ফিল্ম করেছেন। আর চলে আসলেন শর্মিলা মাইতি। এবার যিনি আসতে চলেছেন উনি আর কেউ নয়, শুনেছে গৌতম ঘোষ, ফিল্ম মেকার গৌতম ঘোষ। আর অনিরুদ্ধবাবু উঠে দাঁড়ালেন কারণ ওনার সিনিয়র সামনে এসছেন। আর আমরা কথা বলবো এবার, বা আমরা আপনাদেরকে আমি দেখাবো সিনেমায় সাহিত্য না সাহিত্যে সিনেমা। প্রথমে আমার পাশে বসে আছেন যিনি আপনারা সবাই চেনেন, অনিরুদ্ধ রায়চৌধুরী, স্বনামধন্য পরিচালক। এবং আজকের যে বিষয় সাহিত্যের সিনেমা, সেটা নিয়ে ওর সঙ্গে অনেক গল্প হবে। আমি লম্বা করে কোনো ইন্ট্রোডাকশন থাকতে পেরে আমি সত্যি খুবই কৃতজ্ঞ কর্তৃপক্ষের কাছে। এবং আজকের দিনটি আমার এবং যারা এসেছেন স্বনামধন্য ব্যক্তিত্বরা, তাদের সঙ্গে আলোচনা করব সাহিত্যের সিনেমার সাহিত্য। আর এখন আমরা যার জন্য অপেক্ষা করছি, আর উনি কেউ নয়, উনি হচ্ছে বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। জ্যোতিষ্ক গৌতম ঘোষ। আর এর বেশি আমি আবার বললাম যে লম্বা করে বলবো না, কারণ আপনারা আরো অনেক কিছু জানেন। স্বাগত জানাই। হ্যাঁ, একটা জোরে হাততালি, কারণ পরান্দা মানেই হাততালি, তাই না? তখন আমি একটি সিনেমা দেখতে গিয়েছিলাম, মানে বাবা মা নিয়ে গিয়েছিলেন। সিনেমাটির নাম ছিল শুভদা। পরাণবাবু, স্বাগত। খুব ভালো লাগলো যে আপনাকে এই মঞ্চে এরকম উৎফুল্ল দেখে। আপনার মাইক্রোফোন। সিনেমা করেছেন, মানে সাহিত্য থেকে রসদ আহরণ করে তার সিনেমার চিত্র সাজিয়েছেন। আমি কোনটা থেকে শুরু করতে পারি? আমি ধন্যবাদ, আপনাদের সকলকে স্বাগত। আমি ওই নিজের অভিজ্ঞতার আগে দু একটা কথা বলতে চাই। দিন ধরে সিনেমা মহলে আলোচনা হয়, দেশে এবং বিদেশে বহু চর্চিত বিষয় করতে পারে। সিনেমার থেকে সাহিত্য যত না গ্রহণ করেছে, সিনেমা কিন্তু সাহিত্যের থেকে অনেক বেশি গ্রহণ করেছে। আর প্রথমেই আমাদের বুঝতে হবে এই দুটো দেখা কিরকম বা পাঠ কিরকম, সেটা নিয়ে আমি স্বাক্ষর বা যারা বই পড়তে পারি, তারা যখন পড়ি তখন একটা বর্ণ, শব্দ, বাক্য, একটা পাতা, একটা পরিচ্ছেদ পড়ে ফেললাম, এটা কিন্তু আমরা যখন পড়ছি আমাদের বুদ্ধির মধ্যে দিয়ে যাচ্ছে, ইন্টেলেকচুয়াল পারসেপশনে প্রবেশ করছে। তার থেকে আমরা কিন্তু কোনো ভিজুয়াল তৈরি করে নিচ্ছি, এবং এটা সব থেকে মজার, প্রতিটি পাঠক কিন্তু তার মতো করে নিতে পারে। সিনেমায় আমরা দেখি, শুনি, সেটা হচ্ছে ভিজুয়াল পারসেপশন। তার থেকে আমাদের বুদ্ধিতে প্রবেশ করে। পরবর্তীতে আমরা কি করি, কোনো একটা ফিল্মের
বিশেষ ব্যঞ্জনা, অনুষঙ্গ এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। কিন্তু প্রথমে যখন আমরা সিনেমা দেখি, এটা সরাসরি তার একটা ইম্প্যাক্ট রয়েছে অনেকটা সঙ্গীতের পর। ডেভিড ও সেলজিন বলেন যে তুমি তো এই ছবিতে ফ্লপ করবে। কেন ফ্লপ করবে? তোমার স্ক্রিপ্ট শুনে মনে হচ্ছে ফ্লপ করবে। তুমি তো মানে কোনো দরকার নেই সিনেমায় এই যে পরিচ্ছেদগুলো সিনেমায় প্রকাশ করা যায় না সিনেমার ভাষায়। তা এরপরে হিচকক ঠিক করলেন যে ভবিষ্যতে রেবেকা রিলিজ করলো এবং রেবেকা সাকসেসফুল হয়েছিল। তারপর হিচকক ঠিক করলেন অতি নাম করা কোনো উপন্যাস নিয়ে আমি এক ছবি করব। সে এই যে কাহিনী, সেটা এত সুসংবদ্ধ এবং এত হার্ড হিটিং, ওর ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যেন খুব তীরের মতো করে এসে লাগতো। আপনি যখন পার থেকে নিলেন, মানে কাহিনীটা নিলেন এবং চিত্রায়ন করলেন, কি কি জিনিস মাথায় রেখেছিলেন এবং লেখার শব্দ আর চিত্র মানে চলচ্চিত্রায়ন, ওটা করার সময় কি কি কথা মাথায় রাখতে হয়? পারি গল্পের যে পুরো গল্পটা, সেটা আমার পার ছবির শুধু লাস্ট সিকোয়েন্স, শেষ দৃশ্য। আমার মনে হয়েছিল ওই সময় সারা বিহার থেকে এমজি আকবর প্রচুর রিপোর্ট লিখতেন সানডে ম্যাগাজিনে। না, আপনার গল্পটা না পড়লে আমার মাথায় এটা ঢুকতো না, আমার মাথায় এই স্ট্রাকচারটা আসতো না, মানে যেভাবে আমি সাজিয়েছি। কারণ তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সঙ্গে ফিল্ম মেকারের অভিজ্ঞতা, তার যদি মিশ্রণ ঘটে, তাহলেই কিন্তু সিনেমায় একটা সাহিত্য সিনেমার মতো করে উত্তীর্ণ হয় বলে আমার মনে হয়। একদম এই ছবি আছে বুনো হাঁস এবং দুই নারী হাতে তরবারি অবলম্বনে অপরাজিতা তুমি। এটা কতটা চ্যালেঞ্জিং, যেটা একটু আগেই গৌতমবাবু বলছিলেন, যে উপন্যাসগুলো বা যে সাহিত্যিক মানে সাহিত্য অলরেডি সবাই জানেন এবং কম্প্যারিজনের বা তুলনা একটা রিস্ক বা একটা থেকেই যায়, একটা বিপজ্জনকভাবে নেওয়া আর কি। তো এই ব্যাপারটা আপনি অ্যাজ ফিল্ম মেকার কিভাবে কাউন্টার করেছেন, কিভাবে আপনি এগিয়ে নিয়ে গেছেন আপনার স্ক্রিপ্ট? দেখুন, যেটা গৌতমদা বললেন, আমরা যখন একটা বই পড়ি আমাদের একটা ভাবনা বইটার সঙ্গে চলে, যে অ্যাটমসফিয়ার থেকে গল্পগুলো নেওয়া। কিন্তু আমি যখন দুই নারী হাতে তরবারি পড়লাম, আমি তখন রেগুলার খুব আমেরিকা যাচ্ছি, আমার মেয়ে সেখানে পড়াশোনা করে, আমার বন্ধুরা সেখানে আছে। তো কিছু এলিমেন্ট একটা বইয়ের আপনার সঙ্গে তার একটা সিম্বায়োটিক রিলেশনশিপ হয়, যে এই ছোট ছোট টুকরো টুকরো মুহূর্তগুলো যেন আমি চোখে দেখেছি। এবং এটা একটা অদ্ভুত ম্যাজিক্যাল ব্যাপার, এই বইয়ে যেটা পড়ছি সেটা আমি চোখে তো দেখেছি। তখন খুব ইচ্ছে হয় যে এটা আমি কি করে চলচ্চিত্রে রূপান্তর করব। তখন আমি সুনীলদাকে বলেছিলাম, যখন দুই নারী হাতে তরবারি করছি, তখন আমি দেখেছি আমেরিকায় সব কিছু আছে, প্রাচুর্য আছে, সবাই খুব একটা ভালো জায়গায় আছে, টাকা পয়সা আছে, খুশি সবাই, কিন্তু একটা শূন্যতাও আছে, একটা এমটিনেস দেখতে পেয়েছিলাম। আর সেই এমটিনেসের থেকে একটা ক্ষয়। তো তার ভিত্তিতে আমি সেটা সুনীলদাকেও বলেছিলাম যে আমি চেঞ্জ করছি, উনি সম্মতিও জানালেন। এবং কিভাবে যে বইয়ের চিন্তা ভাবনাগুলো যেগুলো লেখা আছে আর আমি যেগুলো নিজের চোখে দেখেছি, কি অনুভব করেছি, আমার পারিপার্শ্বিক বন্ধু বান্ধবের হচ্ছে সেই রিলেশনশিপগুলো, তখন সেটা আমার কাছে একদম পয়সা করি ছিল না, কোনো কাজ করতাম না সেই সময়। 84-85 টাকা পয়সা একদম বায়োস্কোপে কিংবা টেলিভিশন তো হার্ডলি ছিল, তো আমরা ঘুরে বেড়াতাম। আমি একটা ভিসিআর এর খোঁজ পেলাম, সেটা আমার বন্ধু বেশ কিছু ভিএইচএস দিয়েছিল, হ্যাঁ, ট্রুফো আর বার্গম্যানের। আমার কাছে এখনো আছে সেই ভিএইচএস গুলো। আমার কাছে টাকা নেই, একজনের কাছে টাকা ধার চাইতে গেলাম, সে তখন বলল একটা কাজ করতে পারবি? আমি বললাম কি কাজ? একটা ব্যাগ, কি আছে তার মধ্যে আমি বলবো না, এখান থেকে ওখানে গিয়ে পৌঁছে দিতে হবে, যদি ধরা পড়ে যাস ইউ উইল বি জেল ফর অ্যারাউন্ড 3 years, আর ধরা না পড়লে আইল গিভ ইউ 1 লাখ রুপি।
আমার সাহসে কুলোলো না। অ্যাজ আ কেরিয়ার, অ্যাজ আ মানে এখান থেকে একটা ব্যাগ কলকাতা শহরে নিয়ে যাব, যদি ধরা পড়ে যাই আমি, আমার এতদিন জেল হবে। আমার মধ্যবিত্ত মেন্টালিটি কিংবা আমার আপব্রিঙ্গিংয়ে সেটা আমি করতে পারলাম না। তো যখন আমি বনবাস করলাম, অমল ভরে ক্যারেক্টারটি এত ওর কঠিন পরিশ্রম, তার পরিবারকে দাঁড় করানো, তার দারিদ্র, সেই কাজে যুক্ত হলো এবং সেখান থেকেই আমি বনবাস তৈরি করলাম। তো আই গট ইট ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, আই গট ইট ফ্রম লেখকের একটা আলাদা পৃথিবী আছে, সেই পৃথিবী থেকে নিজের পৃথিবীতে গল্পটা টেনে এনে দর্শকের সঙ্গে কানেক্ট করা। এইটাই আমার মনে হয় যে আপনার ছবির একটা খুব বড় আকর্ষণ, যে কারণে এই ছবি দুটো খুবই সাকসেসফুল হয়েছে। আর আমি আপনার কথার সূত্র ধরে যাব পরাণবাবুর কাছে। পরাণবাবু হচ্ছেন যিনি এই সব লিখিত চরিত্রগুলো। পরাণবাবুকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে উনি ক্যারেক্টারাইজেশন মধ্যে ঢুকে যায়, এবং তার প্রশ্নে অর্থাৎ শর্মিলা মাইতি প্রশ্নে কি উত্তর দেয়, চলুন শুনে নিই। সে ফেলুদাই হোক বা আগাথা ক্রিস্টি হোক, যাই হোক না কেন, আমরা এই যে দুটো মানুষ বসে আছে, এগুলো হচ্ছে আমাদের মাস্টার। আমাদের মাথায় সূত্রে বাঁধা থাকে, আঙুলটা সেই সূত্রের একটা অংশ ওদের আঙুলে লাগানো থাকবে। সুতরাং এটা হচ্ছে এই সিনেমার হোয়াট নট। আমরা শুধু অভিনয় করি, মানে আমি আমার কথা বলছি। ওনারা যেভাবে ভাবেন, একজন পণ্ডিতের মতো ভাবেন, একজন বিশেষজ্ঞের মতো ভাবেন, একজন মানে গবেষকের মতো ভাবেন। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমি সকলকে রিপ্রেজেন্ট করছি না, আমার কথা বলছি। ভাই খবর থাকতে পারে যথেষ্ট, আমি অভিনয় করি। তো সেখানে একটা একটা কী খুঁজি আমি, ওই যে সাহিত্যের কথা বললেন, সাহিত্য থেকে যখন চিত্রনাট্য হয়, যেটা গৌতম বলেছে এর আগে সুন্দরভাবে, সাহিত্য থেকে যখন চিত্রনাট্য হয় তখন সব সেখান থেকে আনা যায় না। আর সেখানে কিছু অকথিত অংশ থাকে, যেটা আমরা খুঁজে পাই স্ক্রিপ্টের মধ্যে। কিছু অভিনয় করার সময় সংলাপটা অভিনয় নয়, অভিনয়টা হচ্ছে বিটুইন দ্য ডায়ালগ। সংলাপ হচ্ছে, কেউ মনে করবেন না কিছু, তা বড় মানুষ বসে আছে, তাদের সামনে আমি ধৃষ্টতা প্রকাশ করছি এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে এটা বলছি, কারণ ওরা আমার কিছু করতে পারবে না। ভালোবাসে তো, বলতেই পারেন এই মঞ্চে, আমরা বলতেই পারেন না না, ভীষণ ভালোবাসে আমাকে। আমি যদি একটা দুষ্কর্ম করেও ফেলি, প্রবীণত্বের সুযোগ নিয়ে আর ওদের ভালোবাসার সুযোগ নিয়ে, সেটা হচ্ছে এই মিডিয়ায়, ছবিতে, সিনেমায় সংলাপ হচ্ছে অক্ষম অভিনেতার আত্মরক্ষার বর্ম। একদম ঠিক কথা। সংলাপ যত কম হবে তত অভিনেতার কেরামতিটা আস্তে আস্তে ধরা যাবে। আর একদম সংলাপ না বলে যদি সবটা বলা যায়, তাহলে কেরামতিটা পূর্ণভাবে ধরা যাবে। পৃথিবীর ইতিহাসে ধরা যায়নি তা তো নয়। এখানে মাছি গোপালা যে লোকটা শুরু করেছিল, সে তো প্রথম জীবনে কথাই বলেনি, অথচ পৃথিবী তখন থেকে বুঝতে পারছে ও কি বলছে, ও কি জানছে, এখনো তাকে ভালোবাসে। কথা বললেও ভালোবাসে, কথা না বললেও ভালোবাসে। অপূর্ব। সুতরাং মানে গল্প থেকে চিত্রনাট্য, ইটস এ টাফ ওয়ান। এর স্বরলিপিটা জানতে হয়, যেগুলো ওরা জানে, এবং তার ওনাদেরই নির্দেশে যিনি চিত্রনাট্যকার, তাকেও কিন্তু সমপারদর্শী হতে হবে। নইলে কিন্তু এই মাস্টারদের ভাবনার সঙ্গে একটা বিরাট ফারাক থেকে যাবে। ওই যে বললো যে ওই পোর্শনটুকু নিতে পারিনি, কেন পারিনি সেটা বুঝতে পেরেছে যে এই পোর্শনটুকু নেওয়া যাবে না। এটা কি থেকে আসে? একজন স্রষ্টা, মানে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ইনি বললেন, যে উনি তো বললেন না যে আমরা সত্য থেকে যা দেখছি, সত্য যা দেখছি সেইটা থেকে আমরা শিল্পের উপাদান গ্রহণ করছি। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু
সত্য শিল্প নয়, আর্ট অ্যান্ড রিয়ালিটি এক নয়। সত্য হচ্ছে শিল্পের বুনিয়াদ, শিল্প সত্যের জেরক্স কপি নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে যা দেখছি শুনছি, দর্শক তো দেখছে, তার জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু উপলব্ধি করছে। সেই সত্যতার যদি জেরক্স কপি আমি শিল্পে আনি, তাহলে নতুন কি পেল সে তো জানি জীবনের অভিজ্ঞতা দিয়ে তো রোজ দেখছি, নতুন কি হলো। এবং সেই জন্যেই যেটা বলেছে খুব কারেক্টলি, শিল্পে দেয়ার মাস্ট হ্যাভ সাম স্পেস ফর এক্সটেনশন অফ রিয়ালিটি। এইটা থাকবে। এই এক্সটেনশনটা যে খুঁজে পাবে, তাহলে বোঝা যাবে সেখানে একমাত্র এটা খুঁজে পাওয়া যায় যখন সামাজিক দায়বদ্ধতা সঠিক থাকে, তীব্র থাকে এবং পজিটিভ থাকে। ওই যে গৌতম বলল যে যখন ওই পিরিয়ডে যেভাবে দেখা স্রোত আসছে, সেটাকে ও এমনভাবে দেখালো, তার মানে ওই যে মানুষ তো দেখছে যে আমার জীবনে এত অভিজ্ঞতা রোজই দেখছি, কিন্তু সে যখন ভাবতে পারবে, মানে থ্রু দ্যাট এক্সটেনশন অফ রিয়ালিটি, যে ও তাই তো, হ্যাঁ সত্যিই তো, এটা তো ভাবিনি। তাহলে এই মেসেজটা যে দিতে পারবে, তার সামাজিক বোধ, এই সামাজিক বোধটা যদি তীব্র থাকে, শুধু সামাজিক বোধ দিলে থাকবে না, তাকে সেখানে অনেকগুলো বোধ এসে জড়ো হয়। হ্যাঁ, সমাজটাকে চিনতে গেলে তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি, তার তন্ত্রতন্ত্র সব কিছু জানতে হয়। এইগুলো জেনে সঠিকভাবে যদি আমি ওই এক্সটেনশন অফ রিয়ালিটিটাকে ঠিক রাখতে পারি, তাহলে সঠিক মেসেজটা দর্শকের কাছে পৌঁছবে এবং সে লাভবান হবে এবং তুমি খুশি হবে এবং প্রশংসিত হবে। আপনি এবং লেখা চরিত্রে নিজেকে বসানো, এইটা আমি প্রথম আপনার কাছ থেকে শুনবো, তো সেটা কিরকম চ্যালেঞ্জিং। আর কারণ চরিত্রগুলো সব আবাল বৃদ্ধ বনিতা চেনে, সবাই পড়েছে, হ্যাঁ, সেটা একটা চ্যালেঞ্জ। আর পরের প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি আপনারা হয়তো দেখেছেন বাদামি হায়নার কবলে। আমি বিশেষ করে এই ছবিটার কথা এই কারণে বলবো যে উনি লেখককে একদম এনে স্ক্রিনে ফেলে দিয়েছেন। লেখক তার সৃষ্ট গোয়েন্দার সঙ্গে চমৎকার কথোপকথন করছেন। হ্যাঁ, এইটা বোধহয় পরাণবাবু না হলে সম্ভব হতো না। একটা ইনস্ট্যান্ট, এত বড় কথা শুনে এটাই মনে হয়। ব্যাপার হচ্ছে, আপনার একটু টাইপরাইটিং মেশিন দেখেছেন তো? টাইপরাইটিং মেশিন এস দিয়েছি সেমিকোলন এল কে জেইচ, ওটা আঙুল ঢুকে যায়। প্রথমে যখন ক্লাসে ঢোকা হয় তো আঙুল ঢুকে যায়। আচ্ছা, বাদ দিন, হারমোনিয়াম তো দেখেছেন। হারমোনিয়াম প্রথম যখন বাজানো শেখা হয়, দেখবেন বাঁ হাত দিয়ে বেলোটা হচ্ছে আর ডান হাত দিয়ে এইরকম 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 করা হচ্ছে, এইরকম এইরকম করা হচ্ছে। মানে এইখানে দেবে, এখানে একটা আঙুল দেওয়া আছে, বুড়া আঙুল দিয়ে বেড়ে টিপছে, মানে দেখলে অসাধারণ লাগে। সেই মানুষটা 33 বছর বাদে ওই হারমোনিয়ামটা বাজাচ্ছে। আপনি তাকে প্রথমে দেখেছেন 33-34 বছর বাদে, তাকে যখন দেখছে তার হাতটা দেখতে পাচ্ছেন না আপনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে গাইয়ের সঙ্গে সে বাজাচ্ছে তার মুখের দিকে তাকিয়ে আছে, তার হাত চলে যাচ্ছে ওখানে শব্দ বেরোবার আগেই। সুতরাং এই করতে করতে অনুশীলন, দীর্ঘক্ষণ, এইসব কিন্তু মানুষ তো এরা কি করেছে, এরা থাকতে থাকতে থাকতে, আমি ইমিউন শব্দটা বাজে ব্যবহার করছি, ইমিউন হয়ে গেছে ওরা, বুঝতে পারছি তো। যা দেবে তাই সাকসেস, যা দেবে তাই উত্তীর্ণ করে দেবে, কারণ ওরা জেনে গেছে মন্ত্রটা কি, স্বরলিপিটা কি। মানুষ, দর্শক শ্রোতা, তারা যদি আমার শিক্ষক দেবতা হয়, তাহলে কিন্তু এটা অর্জন করা যায়। আমি এই কথার সূত্র ধরে একবার কথা বলে না, তাদেরকে কথা বলে। আসলে পরাণদা যেটা বললেন যে ওই সুর লাগা, মানে কত বড় বড় শিল্পী আমাকে বলেছে, এমনকি কণিকা বন্দ্যোপাধ্যায়, গৌতম আমার তা লাগলো না। আমি কি বললেন, বলছেন কি চমৎকার লাগলো তো? বলো না, তুমি বুঝতে পারছো না, লাগেনি। তার মানে এই যে যেটা আমি আগে বললাম, সঙ্গীতের সঙ্গে সিনেমার একটা খুব
সম্পর্ক রয়েছে। সিনেমার যে ভাষা, তার শিক্ষা, সেটা যদি না পাওয়া যায়, আন্দাজে করা যায় না কোনো কাজ। আর আমি পরাণবাবুর মতো অভিনেতাকে নিয়ে একসাথে, সৌমিত্র চ্যাটার্জি এবং পরাণবাবুর মতো অভিনেতাকে নিয়ে আমি দেখা ছবিতে কাজ করেছিলাম। সেটাও সাহিত্য সিনেমার একটা সাংঘাতিক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তার কারণ ওটা লেখা হয়েছিল সিনেমার জন্য, লিখেছিল একজন ফিল্ম মেকার এই অধম, এবং সুনীল গঙ্গোপাধ্যায় একজন ওরম সাহিত্যিক। আমরা দুজনে মিলে বসে গল্পটা লিখেছিলাম এবং চিত্রনাট্য তৈরি হয়েছিল। করতে গিয়ে দেখা গেছিল যে ওনার যে ভাষার প্রতি দখল এবং অভিজ্ঞতা, জীবনে যে যেটা মানুষ সম্পর্কে তার যে অনুভব, আমার প্রজন্মে, আমি ওর থেকে হয়তো খানিকটা ছোট কিন্তু বন্ধুর মতোই মনে করতেন, আমার দেখাটা একটু হয়তো অন্যরকম। এই দুটো দেখাকে আমি কি করে মেলাবো, এবং আমার বিষয় হচ্ছে দেখা না দেখা, মানে কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না। একজন দৃষ্টিহীন মানুষ, সে অনেক কিছু দেখতে পায়, আবার দৃষ্টি থাকলেও আমরা অনেক কিছু দেখতে পাই না। এরকম বিষয় নিয়ে আমরা যখন কাজ করেছি, ক্যামেরা অন করলাম, আমি তো তাকিয়ে রয়েছি, কিছু বলতে হবে না, আমি কিছু বলতে হবে না। আমি দেখলাম অসাধারণ শট হয়ে গেল। মানে যে কথা, উনি চোখের ভাষায় তাকিয়ে রইলেন আকাশটার দিকে, তারপরেই সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে কথা আরম্ভ হবে, সেই মুহূর্তটা হচ্ছে বিটুইন দ্য লাইনস, মানে যেটা সাহিত্যিক শব্দ বা ভাষায় প্রকাশ করতে হয় না। সিনেমায় একটা তাকিয়ে থাকা বা একটা কোনো দৃশ্য, দৃশ্যপট, পরিবেশ, সব কিছু নিয়ে তো সিনেমা ভীষণ ফিজিক্যাল। সিনেমা একটা জিনিস করতে পারে না, সাহিত্যে যেরকম গন্ধ লেখা যায়, ফুলের গন্ধ বা অনেক কিছুর গন্ধ, নোংরা গন্ধ, সেটা আপনি সিনেমায় বর্ণনা করা যায়, সিনেমায় না করা যায় না। একবার জাপানিরা ট্রাই করেছিল, এরা তো নানা রকম সিনেমা নিয়ে অভিজ্ঞতা হয়েছে, সে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনি নর্দমার ধার দিয়ে যাচ্ছেন, সিনেমা হলে নর্দমার গন্ধ আসবে, মানে কোথাও ফুলের বাগানে ফুলের গন্ধ আসবে, এটা হতে পারে না। ফলে সিনেমার ভাষার প্রয়োগ করতে গেলে তার ইডিয়মগুলো জানতে হবে এবং সেই ব্যাকরণও ভাঙা যায়। যেরকম বহু সাহিত্যই আপনারা জানেন যে ইউলিসিস, জেমস জয়েস সব ব্যাকরণ ভেঙে দিয়েছিল। সে একটা অন্য জগতে নিয়ে গেল পাঠককে। কমল কুমার মজুমদার, যার কাহিনী নিয়ে আমি চলচ্চিত্র নির্মাণ করেছি, অন্তর্জলি যাত্রা, কমলবাবুর কথা বলছি। কমলবাবুকে বলা হতো সাহিত্যিকের সাহিত্যিক, সাহিত্যিকদের সাহিত্যিক। মানে উনি সাহিত্যকে এমন পর্যায়ে নিয়ে চলে গেছিলেন, পরবর্তীকালে আপনারা দেখবেন কমলবাবুর লেখাতে কোনো দাঁড়ি কমা নেই, একটা 5 পাতা জুড়ে একটা বাক্য চলেছে। মাঝে মাঝে মনে হয় যে ওনার লেখার মধ্যে বোধহয় ফ্রেঞ্চ সিনট্যাক্স গুলো ইংরেজির থেকেও বেশি আসতো, কারণ আমরা তো ইংরেজি ভাষার উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা সাহিত্য তৈরি করেছি, কিন্তু ওনার মধ্যে অন্য ভাষারও সিনট্যাক্স ছিল। এখন আমি কেন বললাম এটা, যে এই মানুষগুলো যারা কাজ করেছেন তারা কিন্তু ব্যাকরণ শিখে ব্যাকরণ ভেঙেছেন। সিনেমার ক্ষেত্রেও তাই, ফিল্ম মেকারদের ব্যাকরণটি জানতে হবে, তার কারণ তার কাজ হচ্ছে অনেক কিছু নিয়ে। একটা অর্কেস্ট্রার মতো, অর্কেস্ট্রা যেরকম যে কন্ডাক্ট করে, তার যে এই যে লাঠি, তার ব্যাটনের যে চালনায় অতজন মিউজিশিয়ান, একজন যদি আউট অফ টিউন যায় ওটা গেল। সেরকম এখানে কাজ করতে হয়, ক্যামেরা, সাউন্ড, অভিনেতা অভিনেত্রী ভীষণ প্রয়োজনীয়। অনেক সময় আমি কাজ করেছি দুর্দান্ত অভিনেতাদের নিয়ে, বড় স্টারদের নিয়ে, অত্যন্ত জঘন্য অভিনেতাদের নিয়ে এবং নন অ্যাক্টার্সদের নিয়ে। কিন্তু এটা তার মানে একজন পরিচালককে একটা সাইকিয়াট্রিস্টের কাজও করতে হয়, একদম সাইকোলজিস্টের কাজ করতে হয়, জানতে হয় আমার এই চরিত্রকে আমি কিভাবে ব্যবহার করব।
এই কথাগুলো কেন বলছি যে একজন লেখককে তার নিজের কল্পনা, তার নিজের অভিজ্ঞতা, সে হাতে কাগজ রয়েছে, কলম রয়েছে, সে লিখে যাচ্ছে। সিনেমায় কিন্তু পরিচালককে অসংখ্য মানুষকে নিয়ে কাজ করতে হয়, এক ধরনের অ্যালিয়েনেশন তৈরি করে, যেটা আমরা ব্রেকটিয়ান থিয়েটার দেখেছি বারবার করে। আমি জানি না এই ছবিটাতে কি হয়েছে। ব্রেকটিয়ান থিয়েটারে আমরা দেখেছি যে একটা ঘটনায়, এটা আমাদের পুরনো যে যারা এসে সেটা ব্রেক, আসলে উনি কিছু বলার চেষ্টা করছেন, হ্যাঁ, নিজে বলার চেষ্টা করছেন, এবং এটা কিন্তু একটা এটা অদ্ভুত একটা দর্শকের সঙ্গে এলিয়েনেশন তৈরি হয়, হ্যাঁ, আবার ইনভলভমেন্টও তৈরি হয়। সিনেমার ব্যাকরণটা খুব মজার, কারণ আমরা খেলা করি সময় নিয়ে। সেটা যদি ওই খেলাটা যদি আপনি লেখেন, পাঠক কিন্তু একটুখানি ঘাবড়ে যাবে। আমি 1000 বছরের গল্প 10 মিনিটে বলতে পারি, আবার 10 মিনিটের, বাস্তবে 10 মিনিটের ঘটনাকে আমি 5 ঘন্টা ধরে বলতে পারি সিনেমায়। 2 ঘন্টার গল্প 2 ঘন্টায় বলতে পারি। একটা উদাহরণ হচ্ছে মানিকদার কাঞ্চনজঙ্ঘা, 2 ঘন্টারই গল্প। তার মানে সিনেমায় চারুলতারও 7 মিনিটের সিকোয়েন্স, 7 মিনিটের। না, আমি বলছি যে সিনেমায় টাইম অ্যান্ড স্পেস, টাইমটাকে নিয়ে দ্রুত খেলা করা যায়। মানে সাহিত্যে আমরা সিনেমায় ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি দেখছেন, কিন্তু ঘাবড়ে যাবেন না। কিন্তু একটা লেখক যদি কন্টিনিউয়াসলি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকে, কিছু কিছু আছে, পিকারেস নভেলে আছে, পিকারেস নভেলে আমরা দেখতে পাই, তাহলে এটাই হচ্ছে সিনেমার অদ্ভুত শক্তি। মানে সিনেমার অনেক কিছু প্রযুক্তি পাল্টে গেছে, কিন্তু সিনেমার ভাষার এই সময়ের যে খেলা, সেটা পাল্টায়নি। সময়কে সংকুচন করা যায়, আবার সম্প্রসারিত করা যায়, টেনে নিয়ে যাওয়া যায়। রিয়েল টাইম, রিয়েল টাইমের সঙ্গে আপনি সাইক্লিক টাইমও মেলাতে পারেন। ফলে এটা খুব ইন্টারেস্টিং। এবং যেটা পরানদা বললেন যে শিল্প মানে বাস্তব নয়, শিল্প মানে হচ্ছে বাস্তব, অবাস্তব এবং পরাবাস্তবের একটা অদ্ভুত সমন্বয়। তার কোনো ডেফিনেশন নেই কোনটা কার কাছে শিল্প। এবং এই যে আমরা চলচ্চিত্র নির্মাণ করি, আমি কখনো বলবো না এটা শিল্প হয়েছে। কখনো কখনো সেটা সাহিত্যের মতো বা বড় মিউজিকের মতো বা বড় চিত্রকলার মতো শিল্পের পর্যায়ে উন্নীত হলেও হতে পারে। তার মানে মিউজিক ইজ মাচ মোর প্রফাউন্ড। অ্যাবসলিউটলি। মানে মশলা অবশ্যই আছে, যখন আমরা পড়ি তখনই রসে ভরপুর হয়ে থাকে আমাদের মন প্রাণ, কিন্তু তার ওপরে মশলা মেশানো, সেই কাজটা কিভাবে করেন। আর গৌতমবাবু বললেন যে ছবিটি হয়তো দেখেননি, কিন্তু আমি একটু অবতারণা করছি এই কারণে, আমরা যখন শরদিন্দুর ব্যোমকেশ প্রথম দেখলাম পর্দায়, আমি একটি রচনায় পড়েছিলাম যে শরদিন্দুবাবু নিজে উত্তম কুমারকে দেখে পছন্দ করেননি অ্যাজ ব্যোমকেশ। ওর যে ব্যোমকেশের চিত্রটা ছিল সেটা অনেকটা নিজের এক্সটেনশন ছিল, উনি যেরকম দেখতে সেরকমই একটা এক্সটেনশন ছিল। এর পরবর্তীতে আপনারা জানেন, মানে প্রায় 13টি ব্যোমকেশ চরিত্রে আমরা 13 জন অভিনেতাকে দেখেছি, এবং ব্যোমকেশ অলমোস্ট আমাদের মানে প্রতি বছরের বিষয় হয়ে গেছে। প্রতি বছরই আমরা সিনেমা হলে গিয়ে ব্যোমকেশ উপলব্ধি করি, উপভোগ করি। ফেলুদাও আমরা বিভিন্নভাবে দেখেছি। কিন্তু আরেকটি চরিত্র এই সম্প্রতি এসেছে, দীপক রতন, স্বপন কুমারের লেখা। দীপক রতন চরিত্র প্রথম ইন্ট্রোডিউসড হয়েছে স্বপন কুমারের হাত দিয়ে, মানে স্বপন কুমার নিজে উপস্থিত হয়েছেন চলচ্চিত্রে তার সৃষ্ট চরিত্রকে ইন্ট্রোডিউস করার জন্য, যে একেবারে স্মৃতির মানে বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, যাকে কেউ মনে রাখেনি। তো এই যে মশলা দেওয়ার ব্যাপারটা, আপনি এই 2 ধরনের চরিত্র, একটা ধরুন যেটা ছবি হবে তার যখন চিত্রনাট্য হয়ে যায়, তার গল্প যখন শুনি, তখন আমি অরিজিনাল গল্পটা পড়ি না। কেন পড়ি না? কারণ আমাকে হাঁটতে হবে চিত্রনাট্য ধরে। ওই যে গৌতম বললো না, চিত্রনাট্য হবে, সেখানে ওই সাহিত্যের ডাইরেক্ট প্রতিফলন, কিছু বাধ্যবাধকতা এসব এড়িয়ে গিয়ে তার মতো করে সে ওই তার মানে চিত্রকল্প করেছে।
হ্যাঁ। ফলে আমি এই ওইটুকু ছাড়া ওই মুহূর্তে আর কোনো বায়না কাটা নেব না, বা কোনো শাসন বলো, ডাইরেক্টিভ বলো, সেগুলো নেব না। আমি এগুলো পরে পড়েছি, কারণ আমাকে এগোতে হবে। পরিচালকের যা ভাবনা, যা স্বপ্ন, তার যা পরিকল্পনা, সে যেভাবে ভেবেছে সেইভাবে এগোতে হবে আমার। এইবার সেখানে হয়তো অনেক সময় দেখেছি যে সংলাপ দুর্বল লেগেছে, তখন আমি একটু সংলাপ যদি মনের মতো না হয় তো আমার পাঠ করতে গেলে অসুবিধা হয়। তখন আমি বলেই দিই যে দেখো, এখানে যে সংলাপ যদি উচ্চারণ করে অভিনেতা আনন্দ না পায় তাহলে সৃষ্টি ব্যাহত হবে। সেখানে হতে পারে, সেটা নিজের মতো করে নিয়ে এবং পরিচালকের সহায়তায় সেটা হয়। কিন্তু যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে ওই যে বললাম, বিটুইন দ্য ডায়ালগস। আমরা সবাই আমাদের ব্যক্তি জীবনেও তাই। আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করলো বা বললো যে তোমার মা মারা গেছে, তো সংলাপে আছে তোমার মা মারা গেছে, শুক্রবার দিন তোমার মা মারা গেছে, তারপরের সংলাপ হচ্ছে সে কি কবে, কী করে, কী হলো, লেখা আছে। এইবার ওই যে সংবাদটা নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের শ্রবণেন্দ্রিয়ের মধ্যে গিয়ে সেরিব্রালটা মেসেজ যায়, সে যখন ডিসিশন নেয়, ডিসিশন নিয়ে তারপরে সে এক্সপ্রেশনকে পাঠায়, জেস্চারকে পাঠায়, তারপরে তাকে ডায়লগ ফলো করে। এই হচ্ছে পর্যায়। এটা এত দ্রুত হয় যে আমি যে বললাম এটা তার 1/1000 এক ভাগে রক্তপাত হয়ে যায়, এত দ্রুত হয় সেটা। কিন্তু এটা হবেই, এই প্রসেসটা হবেই। প্রথমে শব্দ কানে যাবে, সেখান থেকে সেরিব্রালে যাবে, সেখানে ডিসিশন হবে হোয়াট টু ডু, এটা হবে। তারপরে সে নির্দেশ পাঠাবে, এই নির্দেশ পাঠাবার আগে সে জেস্চারকে পাঠিয়ে দেয়। এই জেস্চারটাকে ফলো করে সংলাপ, মানে জেস্চার থেকে বোঝা যাবে সংলাপটা কী ধরনের আসছে পরে, বুঝতে পেরেছ? সেইটা আমি আর সংলাপের যে ফিলোসফি অফ দ্য ডায়ালগ, এটাকে যত বেশি অনুধাবন করা যাবে অভিনেতা হিসেবে, আমি শিল্পী হিসেবে বলি তাহলে সুবিধা হবে। কারণ তোমাদের 5 জনের আশীর্বাদে, শুভেচ্ছায়, ভালোবাসায়, সকলের ভালোবাসায় আমি নিজেকে এখন আর অভিনেতা বলতে চাই না। আমি সেই অভিনেতার জীবনটা পার হয়ে এসে আমি নিজেকে এখন একটু শিল্পী বলতে ইচ্ছে করে। কারণ অভিনেতা না হয়ে শিল্পী হওয়া যায় না। আর শিল্পী হয়ে গেলে তখন সে সৃজনশীল হয়, নিজে সৃষ্টি করে। তখন অভিনেতা অর্থাৎ কি বলবো, যে নকল শিল্প, হ্যাঁ, এই যে কপি করা, এইটা করতে 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 সে যখন নিজে সৃজনশীল হয়ে যাবে, স্রষ্টা হয়ে যাবে, তখন কিন্তু কতগুলো সুখ আছে, কতগুলো অসুখও আছে। অসুখটা কি, আমার এক বন্ধু, তার বাড়িতে গিয়ে দেখলাম একটা করেছি বা সুকুমার রায় করেছি, তখন শুধুমাত্র ওই সাহিত্যের রস পাওয়ার জন্যই পড়তাম। সিনেমা মেকার হয়ে যাওয়ার পর মহা বিপদ হলো মশাই। একটা সাহিত্য পড়তে পড়তে তার মধ্যে সিনেমা দেখতে আরম্ভ করি, এটা হতে পারে তো, এই দৃশ্য এরকম হতে পারে তো, এটা মহা বিপদ, কি করা যাবে। এবং পরে নতুন সৃষ্টির জন্য আমি তৈরি হলাম। তাই আপনাদের সবার সামনে এই স্বীকৃতি যদি আমি পাই, আমি নিজেকেই বললাম যে আমি আর অভিনেতা থাকবো না, আমি শিল্পী হয়েছি যদি অনুমতি। একদম, অনেক ধন্যবাদ বন্ধুরা। এই ছিল কলকাতার লিটারেচার ফেস্টিভ্যাল, যেটা ওয়ান্ডারলুস্টে আপনারা দেখলেন। অ্যাকচুয়ালি দেখলেন সাহিত্যে সিনেমা, না সিনেমায় সাহিত্যে, এই অংশটি। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ওয়ান্ডারলুস্টের এই ধরনের ভিডিও বা ফিল্ম আসতেই থাকে।